আছে ওখানে। সিবিআই দাবি করছে সেখানে অস্ত্র ভান্ডারের সন্ধান পেয়েছে। এটা তো শাহজাহানের যে বাড়ি, সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, বাড়ির মেঝে পুড়ে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে। তারা দাবি করছে বিদেশি অস্ত্র আছে। দেখুন, এর আগে তো আরেকটি কেন্দ্রীয় এজেন্সিও তদন্ত করে গেছে ওখানে, তো সুতরাং সেদিন তো এইসব কিছু শোনা যায়নি। যে সময়টা আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, এখনো পর্যন্ত শুধু দেখছি কিছু সূত্র থেকে বলা হয়েছে কিছু পাওয়া গেছে। কি কি পাওয়া গেছে সেটা এখনো পর্যন্ত সামনে দেখা যায়নি। ফলে এর উপর দাঁড়িয়ে কোনো প্রতিক্রিয়া দেয়া এটা একটা কঠিন বিষয়। এখন ওখানে অস্ত্র ভান্ডার ছিল নাকি পরে বদনাম করার জন্য কেউ রেখে গেছে, এগুলো সবটাই এখনো পর্যন্ত একটা তর্ক সাপেক্ষ বিষয়। এখন যতক্ষণ না অফিসিয়ালি সেগুলো দেখা যাচ্ছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলছে, কোন জায়গায় পাওয়া গেছে সেই জায়গাটা এর আগের দফায় যে সেন্ট্রাল এজেন্সি এসছিল, আগের দিন তো আর একটা সেন্ট্রাল এজেন্সি একজনের বাড়ি তল্লাশি করে গেছে, সেদিনকে তো এসব শোনা যায়নি। তাহলে আজকে হঠাৎ অস্ত্র ভান্ডারের কথা শোনা যাচ্ছে, তো ফলে এগুলো কোনো একটা ওয়েল ডিজাইনড ক্যাম্পেনের জন্য পরিস্থিতিটা তৈরি কি তৈরি নয় সেটা খতিয়ে দেখতে হবে। আমার মনে হয় ইট ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট, বিকজ কি পাওয়া গেছে সেটাও আমরা এখনো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, আর সেটা কিভাবে উদ্ধার হলো বা কতটা কি উদ্ধার হলো সেটা নিয়ে অফিসিয়াল কোনো ব্রিফিং এখনো পর্যন্ত নেই। যদি ভবিষ্যতে সেরকম কোনো পরিস্থিতি হয় আমরা নিশ্চিতভাবে আমরা কি বক্তব্য জানাবো তখন দেখব। আমি তো আবার বলছি, এখনো পর্যন্ত এই যখন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, সিবিআই সূত্রে খবর যে কিছু অস্ত্র ভান্ডারের সন্ধান মিলেছে এবং তল্লাশি চলছে, এর ওপর দাঁড়িয়ে তো কোনো প্রতিক্রিয়া দিতে পারি না। তার কারণ কি অস্ত্র পাওয়া গেল, কোথায় থেকে কি অমুক তমুক পাওয়া গেল, সেগুলো এখনো দৃশ্যমান হয়নি এবং সিবিআই অফিসিয়ালি কিছু জানায়নি। ফলে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা ওই বিভিন্ন সূত্রের গল্প আপনারাও চালাচ্ছেন, আমরাও দেখছি। এবার যদি কোনো অস্ত্র থাকে তাহলে এতদিন সেটা দেখা গেল না কেন? এর আগেও তো একটি সেন্ট্রাল এজেন্সি তদন্ত করেছে, তো সুতরাং সেটা কেউ বা কারা রেখে গিয়ে কোনো গল্প তৈরি হয়েছে কিনা সেগুলোও দেখার। আর যদি সত্যিই কোনো এই ধরনের অস্ত্র ভান্ডার আদৌ থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে সেটা অবাঞ্ছিত। অনেক আগেই কোনো এলাকায় যদি অস্ত্র যারাই ঢুকিয়ে থাকুক, তারা যদি সরকারের প্রতিপক্ষ, শাসক দলের প্রতিপক্ষ কোনো দলও ঢুকিয়ে থাকে তাহলেও সেটা পুলিশের নিশ্চিতভাবে থামানো উচিত ছিল। কিন্তু যতক্ষণ না এই অস্ত্র ভান্ডার দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নিয়ে মন্তব্য করার কোনো জায়গা নেই। ওখানকার লোকজন বলছেন যে শাহজাহান নেই, তার সাগরেদরা নেই, তার কোনো সন্ত্রাসমুক্ত হতে পারলো না। মানে অস্ত্র ভান্ডার আমরা আবার বলছি তো, এত কড়াকড়ি, এত মিডিয়া, এত বিপ্লব, শাহজাহান নেই, তার সঙ্গী বলে পরিচিত লোকজনেরা নেই, তাহলে হঠাৎ এত অস্ত্রের কথা শোনা যাচ্ছে কি করে? তাহলে কি কেউ ইস্যুটাকে জিইয়ে রাখার জন্য, বদনাম করার জন্য, যেহেতু ওই জায়গাটা এখন খানিকটা অন্য কোনো সেইভাবে তো কেউ নজর রাখা কেউ সেই সুযোগে একটা রেখে গিয়ে তারপরে সিবিআইকে দিয়ে উদ্ধার করিয়ে বদনাম করা। আমি আবার বলছি, এখনো অস্ত্র দেখা যায়নি। জানা গেছে যে সিবিআই নাকি সন্ধান পেয়েছে, তল্লাশি চলছে। যদি সত্যি ওখান থেকে অস্ত্র উদ্ধার হয়ে থাকে তাহলে এটাও দেখতে হবে, সমস্ত ভিডিও ফুটেজ চেক করতে হবে যে ওখানে রাখলো কে। ওটা সরকারকে, পশ্চিমবঙ্গকে, পুলিশকে বিব্রত করার জন্য এই কাজগুলো কি করা হয়েছে? কেউ বা কারা যারা তদন্তে গেলেন তার আগেই কেউ বা কারা গিয়ে রেখে এসছেন সেই তদন্তে উদ্ধার দেখানো হবে বলে, বদনাম করা হবে বলে? তবে অস্ত্র যদি দেখা যায় সেক্ষেত্রে পুলিশের অনেক সতর্ক থাকা উচিত ছিল। যারাই ঢুকিয়ে থাকুক, খারাপ কাজের জন্য, বদনাম করার জন্য, নাটক করার জন্য যারাই ঢুকিয়ে থাকুক,
অস্ত্র যখন ঢুকছে সেটা পুলিশ আটকাবে। পুলিশ তো অস্ত্রের রং দেখবে না, পুলিশ তো অস্ত্র কে ঢোকাচ্ছে দেখবে না। হতে পারে একটা চক্রান্ত রয়েছে, হতে পারে একটা বদনাম করার চক্রান্ত হয়েছে, হতে পারে অন্য লোক ঢুকিয়ে উদ্ধারের নাটক করছে, কিন্তু এই ঢোকার সময়ই তো পুলিশের ইন্টেলিজেন্সে ধরা পড়া উচিত। যদিও এখনো অবধি অস্ত্র দেখা যায়নি, ফলে যতক্ষণ না কোনো অস্ত্র দেখা যাচ্ছে ততক্ষণ এ নিয়ে কোনো মন্তব্যের অবকাশ নেই। মানে পুলিশের ইন্টেলিজেন্স নিয়ে আপনি মানে যে ব্যর্থ সেটা নিয়ে প্রশ্ন তুললেন যে একটা অস্ত্র ঢুকলো। আমি খুব স্পষ্টভাবে বলছি, যতক্ষণ না অস্ত্রটা দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এর ওপর দাঁড়িয়ে কোনো মন্তব্য তো অসার বস্তু হয়ে যাবে না। আমরা শুধু দেখছি মিডিয়াতে সূত্র বলছে অস্ত্র ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে। তো অস্ত্র ভাণ্ডারের যদি সন্ধান পাওয়া গিয়ে থাকে তা অস্ত্র তো দেখতে হবে। তা এখনো পর্যন্ত আপনাদের কোনো চ্যানেলের কোনো ক্যামেরা বা আমাদের কোনো সোর্সেও আমরা এখনো অস্ত্র দেখতে পাইনি। যদি অস্ত্র আদৌ দেখা গিয়ে থাকে তাহলে কোয়েশ্চেন আসবে যে অন্য কোনো শক্তি ওখানে রেখে এসে বদনাম করার চেষ্টা করছে কিনা, সন্দেশখালী ইস্যুটা জিয়ে রাখার চেষ্টা করছে কিনা। তবে সেক্ষেত্রে অস্ত্র যদি ঢুকে থাকে সেক্ষেত্রে নিশ্চিতভাবে পুলিশের ইন্টেলিজেন্স এত ঘটনার পরে ওই জায়গাটা আরো বেশি সতর্ক থাকা উচিত ছিল। বলছি, প্রধানমন্ত্রী আজকে সন্দেশখালীর কথা বলছেন যে সন্দেশখালী মহিলাদের ওপর অমানবিক অত্যাচার হয়েছে এবং তৃণমূল সরকার শেষ পর্যন্ত অভিযোগ থেকে বাঁচানোর চেষ্টা করে গেছে। প্রধানমন্ত্রী সন্দেশখালী শব্দটা প্রধানমন্ত্রীর মুখে মানায় না, এবং সন্দেশখালী প্রধানমন্ত্রীরা যতবার উচ্চারণ করবেন তত প্রমাণিত হবে যে কেন্দ্রীয় এজেন্সিকে সামনে রেখে সন্দেশখালী ইস্যুকে জিয়ে রাখার জন্য, রাজনীতি করার জন্য নানা ধরনের কাণ্ড কারখানা এরা চালিয়ে যাবে, সাজানো নাটক চালাবে, নানা ধরনের জিনিস চালাবে। সন্দেশখালীতে জমি নিয়ে কিছু সমস্যা ছিল, প্রশাসন ব্যবস্থা দিয়েছে, বাকিটা অতিরঞ্জিত। আর যদি বলেন মা বোনেদের সম্মানের কথা, কোন প্রধানমন্ত্রী বলছেন? উত্তরপ্রদেশের উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাটের বিলকিস, মধ্যপ্রদেশ, মণিপুর, যেখানে যাওয়ার সময় হলো না প্রধানমন্ত্রীর, এবং সাক্ষী মালিক, সোনার মেয়ে কুস্তিগিররা যখন বলল বিজেপির সাংসদ ব্রিজভূষণ তাদের শ্লীলতাহানি করছেন, এই প্রধানমন্ত্রী তো ব্রিজভূষণকে পাশে বসিয়ে রাখেন লোকসভায়, সংসদে, তার মুখে এসে এখানে সন্দেশখালী, এ তো কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজকে দুর্নীতি নিয়েও বলেছেন যে তৃণমূলের রাজত্বে একাধিক দুর্নীতির কথা বলছেন, সারদা, চিটফান্ড, রোজভ্যালি, গরু পাচার, নানা ধরনের, যে এই তৃণমূলের আমলে একটাই জিনিস হয়েছে, সেটা হচ্ছে হাজার হাজার কোটি দুর্নীতি। প্রধানমন্ত্রীর মুখে দুর্নীতির কথা মানায় না, প্রধানমন্ত্রীর মুখে দুর্নীতির কথা মানায় না, কারণ বিজেপি যাদের যাদের দুর্নীতিগ্রস্ত বলেছে, শুভেন্দু অধিকারী থেকে হেমন্ত বিশ্ব শর্মা থেকে অজিত পাওয়ার থেকে প্রফুল্ল প্যাটেল থেকে, যাদের এগেনস্টে সিবিআই তদন্ত বা ইডি তদন্ত চলছিল, তারা যখনই বিজেপিতে জয়েন করেছে, বলা ভালো প্রধানমন্ত্রী যখন তাদের নিয়ে নিয়েছেন নিজের দলে বা এনডিএ জোটে, তারা ক্লিন চিট পেয়ে যাচ্ছে। ফলে যখন তারা বাইরে থাকছে তখন তাদেরকে চোর বলা হচ্ছে, আর সেই চোরেরা ভাজপার ওয়াশিং মেশিনে যেই ঢুকে যাচ্ছেন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর দলের নেতা হয়ে যাচ্ছে। তাহলে প্রধানমন্ত্রী কি বলতে চান? কাঁচের ঘরে বসে লাগাতার ঢিল ছুঁড়ে যাচ্ছেন। আর একটা হচ্ছে তাৎপর্যপূর্ণ যে তালিকা দিয়েছেন প্রধানমন্ত্রী দুর্নীতির, সেখানে হচ্ছে নারদটা বাদ, রেশন থেকে কয়লা, সব, গরু পাচার, তা প্রধানমন্ত্রীর মুখে নারদ কেলেঙ্কারিটা নেই কেন? তার কারণ হচ্ছে নারদ যেটা বিজেপি সামনে এনেছিল, শুভেন্দু অধিকারীর ভিডিও এনেছিল, শুভেন্দুকে চোর বলেছিল, সিবিআই তদন্ত দাবি করেছিল, সিবিআই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করে, গ্রেফতারি থেকে বাঁচতে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন। সেই কারণে সেই শুভেন্দুকে যখন বিরোধী দলনেতা করা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে তারা এক দলে একসঙ্গে থাকেন, সেই কারণেই মুখ রক্ষার্থে নারদা উচ্চারণ করতে পাচ্ছেন না। নারদা উচ্চারণ করুন, সিবিআই এর এফআইআর নেম শুভেন্দুকে ধরুন, তারপরে তো বুঝবো দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর কথা বলা সাজে কিনা। আজকের একটা বলেছেন যে যে ভালোবাসা বাংলায় পাচ্ছি মনে হচ্ছে যেন বাংলায় জন্মেছিলাম বা পরের জন্মে বাংলার আগেই জন্ম নেব, এত ভালোবাসা কোথাও পাই। জীবনানন্দ দাস সমস্যা, ধানসিঁড়িটির তীরে আবার ফিরে আসার ইচ্ছা হয়েছে। নেড়া একবার বেলতলায় যায়,
বারবার বেলতলায় আসা ঠিক না। আব কি বার 200 পার 2021 সালের আগে তখনও এরকম ভালো লাগা দেখেছিল বাংলার মানুষ, মুখে ঝামা ঘষে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাংলা প্রমাণ করে দিয়েছে বাংলা ঘরের মেয়েকেই চায়। ফলে যে প্রধানমন্ত্রীকে 2021-এর হারের পর দেখা যায়নি, যিনি বাংলাকে বকেয়া টাকা দেননি, বাংলার 100 দিনের শ্রমিকদের শ্রমজীবীদের টাকা দেননি, আবাসের টাকা দেননি, বাংলার হকের টাকা দেননি, শুধু বাংলাকে বদনাম করেছেন আর এজেন্সি তাণ্ডব করিয়েছেন, বাংলা তাদের ভালোবাসে না এবং বাংলা আবার প্রত্যাখ্যান করবে। 4 জুন রেজাল্ট বেরোলেই নরেন্দ্র মোদীজি সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। বলছি, ময়নাতে একটা বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, পরিবার সিবিআই চাইছে এবং পুলিশকে ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছে কোর্ট। শুভেন্দু অধিকারী বলছেন যে ওখানে আগে একজন খুন হয়েছিলেন, এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সূত্রেই এই তৃণমূল এই ছেলেটিকে। তৃণমূল এসবের সঙ্গে যুক্ত নয়। ওসব জায়গায় বিজেপি প্রচুর অসামাজিক কাজকর্মের সঙ্গে তাদের বহু কর্মী জড়িত। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দলবদলু বিজেপি বনাম আরএসএস বিজেপির রেগুলার মারামারি চলে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কোন ইনসিডেন্ট কিভাবে হয়েছে অকারণে তৃণমূলকে নাম জড়াচ্ছেন, তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বলছি, রামনবমীর দিন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছিল, গন্ডগোলের ঘটনা, দুটো আজকে রিপোর্ট পেশ করেছে রাজ্য সরকার, একটা সিআইডি, একটা পুলিশ সুপারের। এই যে একাধিক বোমাবাজির অভিযোগ করা হয়েছে, কিন্তু রাজ্য জানিয়েছে আমরা তদন্তে সেরকম কিছু পাইনি। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। যে রিপোর্টটা হয়েছে, যারা প্রশাসনের তারা এলাকায় গ্রাউন্ড রিয়েলিটি খতিয়ে দেখেছেন, খতিয়ে দেখে রিপোর্ট দিয়েছেন, এর ওপরে দলের কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই। কিন্তু একটা প্রশ্ন তুলছে যে এত বোমা ফাটলো, দেখা গেল ছবিতে দেখা গেছে, ক্যামেরায় উঠেছে, সেখানে পুলিশ বা সিআইডি সেটা দেখতে পাচ্ছে না কেন? এখন যারা তদন্ত করেছেন তারা যদি তাদের রিপোর্টটা দেন, তো সুতরাং তারা তাদের মতো রিপোর্ট দিয়েছেন। কারুর যদি আপত্তি থাকে, তার দায় সেটা প্রমাণ করা যে এই রিপোর্টটা অসম্পূর্ণ বা এই রিপোর্টে হয়তো যথাযথ প্রতিফলন হয়নি, সেটা তো তাদের দায়। যারা তদন্ত করেছেন, যাদের দায়িত্ব ছিল রিপোর্ট দেওয়া, তারা গ্রাউন্ড রিয়েলিটিতে তাদের টিম যা দেখেছে, যা শুনেছে, যা প্রমাণ পেয়েছে তার উপর রিপোর্ট দিয়েছে। লাস্ট হচ্ছে যে দেবাশিস ধর, ক্যান্ডিডেট বিজেপি, তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেল এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, বলছেন নির্বাচনে আমি লড়বই। এখন কেউ যদি আইনে প্রশাসনিকভাবে যেটা হয়েছে, একটা জটিলতা ছিল, সেই জন্য কারোর প্রার্থীপদ খারিজ হয়েছে। কেউ যদি মন প্রাণ থেকে বিজেপির সঙ্গে যুক্ত থাকেন দীর্ঘদিন ধরে, তো তার যদি মনের বাসনা থাকে, তাকে তো আইন কানুন মেনে দাঁড়াতে হবে। এবার সেই জায়গায় নিয়ম কানুন যদি পারমিট না করে, কোনো জটিলতা থাকে, ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ইলেকশন কমিশন তো তাদের বিজেপি কন্ট্রোলড, বিজেপি নিয়ন্ত্রিত, তো হয়তো অন্য লোককে দোষারোপ করে লাভ কি আছে? শুভেন্দু অধিকারী দোষারোপ করছেন। শুভেন্দু অধিকারী বলছেন এইসব একজন জেলা শাসককে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাশিস ধরের সৌভাগ্য যে ভোটে দাঁড়াতে হচ্ছে না, ওনার নামটা 4 জন লোক জানলো। ভোটে দাঁড়ালে শতাব্দীর কাছে 3 লাখ ভোটে তো এমনি হারবেন। ফলে একটু নাম হলো, দাঁড়াতে চাই, দাঁড়াতে চান, দাঁড়াতে পারেন, হাত নেড়ে ছবি বেরোলো, এইটাই তো সান্ত্বনা পুরস্কার, বড় সান্ত্বনা পুরস্কার। যেটা নিশ্চিত পরাজয়, তার আগে একটুখানি একটা হালকা প্রচার হয়ে গেল, আবার লড়তেও হলো না, এ তো ভারী ভালো জিনিস, ওনার পক্ষে তো ভালো হলো। বলছি, আজকে বিজেপি প্রার্থী রাজু বিস্তার একটা মন্তব্য করেছে, ভোটে দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে রাস্তায় দাপাদাপি করলে প্রয়োজনে গুলি চালা কেন্দ্রীয় বাহিনী। এগুলো তো প্ররোচনা দেয়া। এত কথা আসছে কোথায়? কোথাও তো এটা হয়নি। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। অতীতে তো সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী শীতলকুচিতে বিনা প্ররোচনায় গুলি চালিয়ে এতজন মানুষকে মেরেছিল। বিজেপির এক নেতাকে আমরা বলতে শুনেছি, বুক লক্ষ্য করে গুলি চালান। আবার যদি বিজেপির প্রার্থী সেন্ট্রাল ফোর্সকে এইভাবে প্ররোচনা দিতে থাকে, উত্তেজিত করতে থাকে, গুলি চালাতে বলে থাকে, এগুলো তো নিজেরা ভয় পেয়ে গিয়ে কোণঠাসা হয়ে
তারা সেন্ট্রাল ফোর্স দিয়ে মানুষকে ভয় পাওয়াতে চাইছেন। তৃণমূল কর্মীদের দিকে সেন্ট্রাল ফোর্স লেঠেল বাহিনী, জমিদার বাড়ির লেঠেল বাহিনীকে লেলিয়ে দিতে চাইছেন। দেবাশিস ধরের মনোনয়নে ভুল হয়েছে, কিন্তু তার পরে বিজেপির তরফ থেকে অন্য আরেকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ানো হলো। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সে তো সম্পূর্ণ তাদের ব্যাপার। এটা তো একটা গণতন্ত্রের পরিস্থিতি, কেউ না কেউ তো লড়বেই কোনো না কোনো জায়গা থেকে। তো এখন যিনি লড়বেন, আগের প্রার্থী দাঁড়ালে যে ভোটে হারতেন, এখন যিনি দাঁড়ালেন তিনি আরও বেশি ভোটে হারবেন। এরপরেও যদি আবার নতুন কোনো প্রার্থীকে দেয় তিনি আরও বেশি ভোটে হারবেন। এটা চলতে থাকবে। কিছুক্ষণ আগেই বলেছেন যে আমরা আইনি পথে যাচ্ছি, প্রয়োজনে তারা সুপ্রিম কোর্টে যাবে, কিন্তু সেই জায়গায় যদি কিছু হয় এই প্রার্থীকে রেখে দেওয়া হলো, যদি হয় আবার দেবাশিসকে ফিরিয়ে আনা। এ তো তাদের কথা, তাদের ইচ্ছা, তাদের উইশ লিস্ট। এটা তো সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের বিষয়। ইলেকশন কমিশন বাতিল করে দিয়েছে, তো সুতরাং তারা ইলেকশন কমিশনের সঙ্গে বুঝুক গিয়ে। হারা নিয়ে এত আগ্রহ, বীরভূম থেকে লোকসভায় যাচ্ছেন চতুর্থবারের জন্য শতাব্দী রায়, বিজেপির যেই দাঁড়াক হারতে চলেছেন। এগুলো হচ্ছে ওই দেয়ালে নাম তোলা সান্ত্বনা পুরস্কারের জন্য লড়াই চলছে। ফলে কে দাঁড়াতে চেয়েছিলেন, কাকে ইলেকশন কমিশন দাঁড়াতে দেয়নি, কে তারপর নাম দিয়েছেন, কার নাম ওরা দেবে ওদের ব্যাপার। শতাব্দী রায় লোকসভায় যাচ্ছেন, মিটে গেছে। এরপর কে হারবেন তার জন্য যে একটুখানি ছবি বেরোবে, দেয়ালে নাম লেখা থাকবে, শতাব্দীর পাশে একটু ছবি বেরোলে একটা নায়িকা, একটা গ্ল্যামারাস নায়িকার পাশে ছবি তোলার অনেকের শখ হয়, সেই জন্য ওই বীরভূম নিয়ে একটু দাঁড়াতে চাইছে দু একজন। সুজন চক্রবর্তী বলছেন যে তারা শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং লড়বেন, যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি যাবে। যোগ্য প্রার্থীদের চাকরি যাওয়ার জন্যই তো বিকাশবাবুরা দায়ী। যান না, কথা বলুন না SLST, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের সঙ্গে। মুখ্যমন্ত্রী পদ তৈরি করে দিলেন, রেকমেন্ডেশন লেটার চলে গেল, স্কুল অ্যালটমেন্ট হয়ে গেল, কোথাও কোনো অভিযোগ নেই। তাদেরকে মামলা করিয়ে এই CPM এর আইনজীবীরা কোর্টে তাদের চাকরিটা ঠেকিয়ে রেখেছেন। কেন হবে? যোগ্যদের চাকরি কেন আটকানো হবে? কোর্ট কেন এই রায় দেবে? কারা করেছে? এর পেছনে বিরাট সব যোগসূত্র আছে। আমরা তো বলছি, যদি কারুর নিয়োগ, প্রথমত যারা অন্যায় করেছে তাদের তদন্ত, শাস্তি যা ইচ্ছে হোক। যাদের চাকরি নিয়ে প্রশ্ন আছে, তদন্ত হচ্ছে, সেটা তো দিয়ে দিয়েছে 4000 কতজনের, 5000-এর মতো। তো তাদের যদি প্রশ্ন চিহ্ন থাকে তদন্ত চলুক। বাকি 19,000 20,000 যাদের চাকরি নিয়ে প্রশ্ন ছিল না, তাদেরকে এক বন্ধনীতে ফেলে তাদের অনিশ্চয়তায় কেন ফেলে দেয়া হলো? এইটা তো আমরা প্রশ্ন করছি। যে আইনজীবীরা কোর্টে জলঘোলা করার রাজনীতি করলেন, এলোমেলো করে দেওয়া রাজনীতি করে খাই, এটা তো তারা করেছেন, তারা দায়ী। ঠিক আছে। সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেন। সুকান্ত বললেন আরো অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা কমিশনকে বলবো। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আচ্ছা, কেন্দ্রীয় বাহিনী কি করবে? বিজেপির সংগঠন নেই। সুকান্ত বাবু ওখানে প্রবল চাপের মুখে হাঁটতে চলেছেন। দার্জিলিং সিট তৃণমূল জেতার জায়গায় চলে গেছে। রাজু বিস্তা নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন। তাদের অর্ধেক জায়গায় এজেন্ট নেই, লোক নেই, ভোটার নেই। বলছে কেন্দ্রীয় বাহিনীকে পাঠাও, কেন্দ্রীয় বাহিনী সক্রিয় হও। এর মানে কি? ভোটটাও কি গিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেবে নাকি? আমরা তো বারবার বলেছি, তোমরা যত দফা ইচ্ছে ভোট করো, যত ব্যাটালিয়ন ইচ্ছে তোমরা কেন্দ্রীয় বাহিনী আনো, ভোটার লিস্টটা তো বাংলার মানুষের, তোমাদের হারতে হবে। সেটাই দেখা যাচ্ছে। এখন যখন বুঝতে পারছে যে হার নিশ্চিত, তখন ওই কেন্দ্রীয় বাহিনী আরো যাক, কেন যাচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী গিয়ে অমুক করুক, এই জমিদারি মেজাজ, লেটেল বাহিনী পাঠাবো, এইসব কাজকর্ম করছে। যত করবে তত প্রমাণ হয়ে যাচ্ছে ভোটটা বিজেপির পক্ষে হচ্ছে না। ঠিক আছে।
করতে হবে না, তোমাদের কোশ্চেন তোমাদের লিখতে গেলে সবই কমন পড়ে যাবে। না না, একটা সারদা রোজভ্যালি নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলকে সরাসরি আক্রমণ বলেছে 26,000 পরিবারের রুটি কেড়ে নিয়েছে, মোদী বলেছে, এবং সারদা রোজভ্যালিকে একের পর দুর্নীতি করেছে। না, ওটা দুর্নীতিটা হয়ে গেছে। ওই 26,000 যে চাকরি কেড়ে নিয়েছে তৃণমূলের এই দুর্নীতির জন্য, এটা বলেছে। এই যে চাকরি চলে গেছে, প্রধানমন্ত্রী আজকে তৃণমূলকে দায়ী করেছে। হাইকোর্টের নির্দেশের পর প্রধানমন্ত্রী চাকরি চলে যাওয়া নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। তৃণমূলের জন্যই 26,000-এর রুটি রোজগার বন্ধ হয়ে গেছে। এটা তো এক সূত্রে বাঁধা। প্রধানমন্ত্রী তো জানতেন বোধহয় যে হাইকোর্টে এমন একজন বিচারপতি রয়েছেন, দুদিন বাদে তিনি বিজেপির ক্যান্ডিডেট হবেন। প্রধানমন্ত্রীর পকেটে একটা চিরকুট আছে, সেই চিরকুটে লেখা রয়েছে আরো ওয়েটিং লিস্টে থাকা নাম, যে যারা রয়েছেন কোনো একটা নিরপেক্ষ দায়িত্বে, অথচ তাদের মনের মধ্যে তৃণমূল বিদ্বেষ এবং ওয়েটিং লিস্টে থাকা নাম। অভিজিৎ গাঙ্গুলি গেছেন, আর চিরকুটটা নরেন্দ্র মোদীর পকেটে রয়েছে, যে ওইখানে ওয়েটিং লিস্টে আরো কিছু নাম আছে, কিছু অর্ডার হবে, সরকারকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা হবে, যোগ্যদের প্রার্থী তাদেরকে চাকরি নষ্ট করে দিয়ে ক্ষোভ তৈরির চেষ্টা হবে। তো সেই জন্যই উনি এগুলো বলছেন। বিজেপি নেতারা বলছেন ধামাকা হবে, তারপর কোর্ট রায় দিয়েছে। বিজেপির বিধায়ক বলছেন 30 তারিখ আরো এত হাজারের চাকরি যাবে। তো এটা তো প্রধানমন্ত্রীরা রাজনীতি করার জন্যই বলছেন। ওনার মুখে এই ইস্যুটা থাকবে, এটা তো স্বাভাবিক, কারণ এই ইস্যুটা প্রধানমন্ত্রী বা সিপিএম বা বিজেপি বা কংগ্রেস যাতে বলতে পারে, সেই জন্যেই তো এর ড্রাফটিংটা করা হচ্ছে। ইন্ডিয়া জোট ও কংগ্রেসের নির্বাচনী ইশতেহারকে নিশানা করে মোদীর অভিযোগ, সাধারণ মানুষের সম্পত্তির উপর 55% কর বসিয়ে তা দখলের ছত্রছায়া হচ্ছে। আমাদের এসব নিয়ে আমরা যাচ্ছি না। আমরা একটাই বক্তব্য, তৃণমূলের ইস্তেহারই একমাত্র কথা রাখার ইস্তেহার, যেটা মানুষ শুধু ছাপার অক্ষরে দেখেন না, ইস্তেহার দেখেন না, জীবনের অভিজ্ঞতায় দেখতে পান। সেটা মেলে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। ভারতবর্ষের অন্য সব দলের ইস্তেহারে আপনি ফাঁক পাবেন, কিন্তু তৃণমূলের ইস্তেহার এমন একটা ইস্তেহার, মানুষ তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে সেটা মিলিয়ে দেখে যে না, ইস্তেহারে যা বলা হয়েছে সেটা ঠিক মতো ভাবে রূপায়িত হয়ে চলেছে বাংলার বুকে। ফলে বাকিরা কে কার ইস্তেহার নিয়ে লড়াই করছে আমাদের সাবজেক্ট নয়। এত কিছুর মধ্যে আসছে